আসসালামু আলাইকুম। আজ শনিবার ১৩ জুন ২০২৬। আমন্ত্রণ প্রবাসীর সিটি ওমান বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তুইন হোসেন। শুরুতেই জানাবো শিরোনাম। কাঠফাটা রোদে পুড়েই কাজ করছেন বাংলাদেশিরা। ওমানের তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। ওমান উপকূল যেন এখন যুদ্ধক্ষেত্র, একের পর এক বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলা। তীব্র গরমে সড়কে ফাটছে টায়ার, চালকদের সাবধান করল আমিরাতের পুলিশ। এয়ারপোর্ট থেকে ফেরার পথে ক্রিকেটারকে পুলিশের মারধর, দেশ জুড়ে সমালোচনার ঝড়। দেশে ফেরার কয়েক ঘন্টার পরই প্রবাসীর বাড়িতে হামলা, হয়েছে লুটপাট ও ভাঙচুরও। চীনে ভয়াবহ দুর্ঘটনা, অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ল হেলিকপ্টার। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের বর্তমান গ্রীষ্মের খরতাপ ও ৪৫ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও জনজীবিকার তাগিদে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। হাজার হাজার বাংলাদেশি শ্রমিক নির্মাণ কাজ, রাস্তাঘাট সংস্কার বা কৃষি খামারে হাড়ভাঙ্গা খাটুনি খাটছেন। এতে অনেকেই পানি শূন্যতা ও হিট স্ট্রোক সহ নানা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন। শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি ও নিরাপত্তার কথা বিবেচনা করে দুপুরে খোলা জায়গায় কাজ করার উপর ওমান সরকার জারি করা নিষেধাজ্ঞা কিছুটা স্বস্তি দিলেও এর আগে ও পরের সময়ে রোদের তেজ এবং তীব্র আর্দ্রতা শ্রমিকদের চরম ভোগান্তিতে ফেলেছে। ওমানে এখন চলছে গ্রীষ্মের খরতাপ। সূর্য যেন আক্ষরিক অর্থেই আগুন ঝরাচ্ছে। আর এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেই জীবন জীবিকার তাগিদে প্রতিদিন মাথার ঘাম পায়ে ফেলছেন প্রবাসী বাংলাদেশিরা। পরিবারের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে যারা দেশ ছেড়েছিলেন, এই তীব্র গরমের মধ্যেও তাদের কাজের কোনো বিরতি নেই। মরুর বুকে কাঠফাটা রোদে পুড়ে তারা বিরামহীনভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। ওমানের বিভিন্ন অঞ্চলে বর্তমানে তাপমাত্রা ৪৫ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ওঠানামা করছে। এই প্রচণ্ড গরমে ঘরের বাইরে বের হয় যেখানে দায়, সেখানে হাজার হাজার বাংলাদেশি শ্রমিক নির্মাণ কাজ, রাস্তাঘাট সংস্কার, পরিচ্ছন্নতা কর্মী কিংবা কৃষি খামারে কাজ করছেন। সকাল থেকে শুরু করে দিনভর এই হাড়ভাঙ্গা খাটুনিতে অনেকেই পানিশূন্যতা, হিট স্ট্রোক সহ নানা শারীরিক ও স্বাস্থ্যগত জটিলতার ঝুঁকিতে পড়ছেন। লোহা বা ইটের মতো নির্মাণ সামগ্রী রোদে এতটাই উত্তপ্ত হয়ে থাকে যে অনেক সময় হাত দিয়ে ধরাই কঠিন হয়ে পড়ে। তবুও নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার তাগিদে তাদের ঘাম ঝরাতে হয়। শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি ও নিরাপত্তার কথা বিবেচনা করে ওমান সরকারের পক্ষ থেকে দুপুরে খোলা জায়গায় কাজ করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জুন থেকে আগস্ট মাস পর্যন্ত দুপুর 12:30 থেকে বেলা 3:30 পর্যন্ত এই মধ্যাহ্নকালীন বিরতি কার্যকর থাকবে। সরকারি এই পদক্ষেপ শ্রমিকদের কিছুটা স্বস্তি দিলেও এর আগে ও পরের সময়টুকু রোদও বেশ অসহনীয়। অনেক শ্রমিকই জানান, দুপুরের বিরতির পর যখন তারা পুনরায় কাজে ফেরেন তখন রোদের তেজ এবং বাতাসের তীব্র আর্দ্রতা তাদের শরীর নিংড়ে নেয়। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ওমান উপকূলীয় অঞ্চল যেন এখন এক অঘোষিত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার জেরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং বাণিজ্যিক জাহাজগুলোর উপর মার্কিন হামলায় পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে। ওমান সাগরে তেল পরিবহনের চেষ্টাকালে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অমান্য করায় ইতিমধ্যে 3টি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। বেসামরিক জলযানে এমন প্রাণঘাতী হামলার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। পারস্য উপসাগর ও সংলগ্ন ওমান উপকূলীয় অঞ্চল যেন এখন অঘোষিত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার জেরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং বাণিজ্যিক জাহাজগুলোর উপর একের পর এক মার্কিন হামলায় পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে। গত কয়েকদিনে ওমান সাগরে অন্তত 3টি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এসব হামলায় এরই মধ্যে 3 ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। বেসামরিক জলযানে এমন প্রাণঘাতী হামলার ঘটনায় ভারতসহ আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।
পুরো মধ্যপ্রাচ্য যখন সামরিক উত্তেজনায় কাঁপছে, তখন ব্যতিক্রমী এক শান্ত ও মধ্যস্থতাকারী ভূমিকায় অবতীর্ণ হয়েছে ওমান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করছে দেশটি। নিজেদের ভূখণ্ডে কোনো স্থায়ী মার্কিন আক্রমণ ঘাঁটি না থাকায় এবং দীর্ঘদিনের নিরপেক্ষ পররাষ্ট্রনীতির কারণে ওমান এই সংঘাতে সরাসরি বাইরে থাকতে পেরেছে। তবে সাগরে মার্কিন সামরিক বাহিনীর কঠোর অবরোধ এবং মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলার কারণে ওমানের উপকূলবর্তী আন্তর্জাতিক জলসীমা এখন আক্ষরিক অর্থেই এক ভয়ানক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের দাবি অনুযায়ী ইরান থেকে তেল পরিবহনের চেষ্টাকালে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অমান্য করায় জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। সবশেষ ওমান সাগরে এমটি জলবীর নামের একটি গিনি বিসাউয়ের পতাকাবাহী তেল ট্যাঙ্কারে মার্কিন যুদ্ধবিমান থেকে দুটি নিখুঁত লক্ষ্যভেদী হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর আগে একইভাবে এমটি ম্যারিভেক্স ও এমটি সেপ্তেবেলো নামের আরও দুটি জাহাজ মার্কিন হামলার শিকার হয়। সেপ্তেবেলো জাহাজে হামলার ঘটনাতেই ওই 3 ভারতীয় নাবিকের প্রাণহানি ঘটে। হামলার পরপরই জাহাজে আগুন ধরে গেলে ওমানি কোস্টগার্ড ও নৌবাহিনীর দ্রুত উদ্ধার অভিযানের ফলে অনেক নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করে সিনাস ও খাসাবের বন্দরগুলোতে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। আমিরাতের মহাসড়কে দ্রুত গতিতে ছুটে চলা গাড়িগুলো হঠাৎ করেই টায়ার ফেটে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হচ্ছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সতর্ক অবস্থান নিয়েছে আবুধাবি পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে, তাপমাত্রা বৃদ্ধির কারণে নিম্নমানের বা মেয়াদোত্তীর্ণ টায়ারগুলো হঠাৎ বিস্ফোরিত হওয়ার ঝুঁকিতে থাকে, যা বর্তমানে গুরুতর সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। নিজেদের ও সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টায়ার পরীক্ষা করা এবং অনুমোদিত মানদণ্ড মেনে চলার জন্য চালকদের প্রতি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে আমিরাতের মহাসড়কে দ্রুত গতিতে ছুটে চলা গাড়িগুলো হঠাৎ করে টায়ার ফেটে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে এবং মারাত্মক দুর্ঘটনার শিকার হচ্ছে। আবুধাবি পুলিশ জানিয়েছে, তাপমাত্রা বৃদ্ধির কারণে নিম্নমানের মেয়াদোত্তীর্ণ বা মানদণ্ড মেনে তৈরি না হওয়া টায়ারগুলো হঠাৎ বিস্ফোরিত হওয়ার ঝুঁকিতে থাকে, ফলে চালক মুহূর্তেই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এটিকে বর্তমানে গুরুতর সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আবুধাবি পুলিশের ট্রাফিক বিভাগ চালকদের কিছু জরুরি নির্দেশনা দিয়েছে। নিয়মিত টায়ার পরীক্ষা করা এবং এর মেয়াদ ও অনুমোদিত মানদণ্ড সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছে। বিশেষ করে টায়ার উৎপাদনের তারিখ, এর সম্ভাব্য আয়ুষ্কাল এবং সঠিক বায়ুচাপের দিকে নজর দিতে বলা হয়েছে। এছাড়া গাড়িতে অনুমোদিত সীমার চেয়ে অতিরিক্ত ওজন বা মালপত্র বহন না করার উপরও জোর দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো টায়ার ক্ষতিগ্রস্ত বা ক্ষয়প্রাপ্ত হলে তা অবিলম্বে পরিবর্তন করতে হবে। একটু অবহেলা বা কয়েক টাকা বাঁচাতে নিম্নমানের টায়ার ব্যবহারের কারণে ঘটে যেতে পারে বড় কোনো প্রাণঘাতী বিপর্যয়। তাই নিজেদের এবং সড়কে চলাচলকারী অন্যান্য সবার নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে আবুধাবি পুলিশ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাঈম হাসানকে পুলিশে মারধর ও হেনস্থার ঘটনায় ক্রীড়াঙ্গন সহ সারা দেশে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। শুক্রবার রাতে ঢাকা প্রিমিয়ার লিগের খেলা শেষে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে লালখান বাজার এলাকায় স্বর্ণ চোরাচালানের সন্দেহে পুলিশের একটি দল তাকে মারধর করে। তীব্র সমালোচনার মুখে এই ঘটনায় খুলশী থানার এক এসআই সহ 3 পুলিশ সদস্যকে ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মারধর ও অপহরণ চেষ্টার অভিযোগ মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাঈম হাসানকে পুলিশে মারধর ও হেনস্থার ঘটনায় দেশি বিদেশি ক্রীড়াঙ্গন সহ আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে অটোরিকশা থেকে নামিয়ে তাকে পেটান গোয়েন্দা পুলিশ পরিচয়ে থাকা কয়েকজন সদস্য। দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে এই ঘটনায় খুলশী থানার এক এসআই সহ 3 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগের খেলা শেষে শুক্রবার রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন নাঈম।
লালখানবাজার এলাকায় পৌঁছালে স্বর্ণ চোরাচালানের সন্দেহজনক তথ্যের ভিত্তিতে এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ও তাদের সোর্স সোহেল তার গতিরোধ করে। এ সময় নাঈম নিজেকে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচয় দিয়ে পরিচয়পত্র দেখালেও তাকে লাঠি ও পাইপ দিয়ে আঘাত করা হয়। এক পর্যায়ে তাকে অন্য একটি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন এই স্পিনার। ঘটনাস্থলে জড়ো হওয়া সাধারণ মানুষ নাঈমের পরিচয় নিশ্চিত করলেও পুলিশ সদস্যরা মারধর থামাননি। পরে তাকে খুলশী থানায় নিয়ে গিয়ে ওসির কক্ষেও হেনস্থা করা হয় বলে অভিযোগ উঠেছে। থানায় বসে নিজের মোবাইল ফোন ফেরত পেয়ে নাঈম বিসিবি সভাপতি তামিম ইকবালকে পুরো ঘটনাটি জানান। বিসিবির হস্তক্ষেপে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে এবং খবর পেয়ে মধ্যরাতে নাঈমের স্বজন ও বিপুল সংখ্যক ক্রিকেট প্রেমীরা থানায় জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন। জাতীয় দলে একজন তারকার উপর এমন অনাকাঙ্ক্ষিত হামলার খবর ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক ক্রীড়া গণমাধ্যমগুলোতে পুলিশের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। তীব্র চাপের মুখে নগর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এসআই শফিকুল ও 2 কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইসেন্সে সংযুক্ত করেছে এবং পুলিশের নিজস্ব তদন্তে অভিযানের প্রক্রিয়ায় ত্রুটি থাকার বিষয়টি প্রাথমিকভাবে উঠে এসেছে। এই ঘটনায় শনিবার সকালে নাঈমের ভাই সাব্বির আলম বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মারধর ও অপহরণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। দেশে ফেরার মাত্র কয়েক ঘন্টার মাথায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক প্রবাসীর বাড়িতে অতর্কিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। রাতের অন্ধকারে 10 থেকে 15 জনের একটি সশস্ত্র দল প্রবাসী ফিরোজ হাসানের বাড়িতে ঢুকে তাকে এবং তার স্ত্রী ও ছোট মেয়েকে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তারা বিদেশ থেকে আনা প্রবাসীর লাগেজ, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এই ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। দেশে ফেরার মাত্র কয়েক ঘন্টার মাথায় এক প্রবাসীর বাড়িতে অতর্কিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল ইউনিয়নে এই ঘটনা ঘটে। হামলায় প্রবাসী ফিরোজ হাসান, তার স্ত্রী সুহেনা বেগম এবং তাদের ছোট মেয়ে সূচনা আক্তার গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, অসুস্থতার কারণে চিকিৎসার জন্য বুধবার বিকেলেই দেশে ফেরেন ফিরোজ। রাতে তিনি যখন বিশ্রাম নিচ্ছিলেন তখন একই গ্রামে সজীব নামের এক যুবক এসে জানায় স্থানীয় ইউনুস মিয়া তার সঙ্গে কথা বলতে চান। ফিরোজের স্ত্রী সুহেনা বেগম এত রাতে দেখা করতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়। এর কিছুক্ষণ পরই ইউনুসের নেতৃত্বে 10 থেকে 15 জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়ির ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকে। হামলাকারীরা ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং ফিরোজ হাসানকে রড ও লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকে। বাধা দিতে গেলে স্ত্রী সুহেনা ও মেয়ে সূচনাকেও কুপিয়ে জখম করা হয়। এ সময় তারা মালয়েশিয়া থেকে আনা প্রবাসীর লাগেজ, মুঠোফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। চীনের চাংজৌ শহরে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি হেলিকপ্টার মাটিতে আছড়ে পড়ার পর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায় রাস্তার পাশের একটি ফাঁকা জায়গায় হেলিকপ্টারটি অবতরণের চেষ্টা করার সময় মাটি স্পর্শ করার পরপরই সেটি প্রচণ্ড বেগে ঘুরতে থাকে। এক পর্যায়ে ভারসাম্য ধরে রাখতে না পেরে আছড়ে পড়লে প্রচণ্ড ঘূর্ণনের কারণে পাইলট ও যাত্রীকে মারাত্মকভাবে ছিটকে পড়তে দেখা যায়। দুর্ঘটনায় আহত 2 জনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অবতরণের সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে চীনের চাংজৌ শহরে। অবতরণের ঠিক আগ মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে এটি। এই দুর্ঘটনায় অন্তত 2 জন আহত হয়েছে বলে জানা গেছে। আহত 2 জন ওই হেলিকপ্টারের পাইলট ও যাত্রী বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুর্ঘটনার একটি ভিডিও এরই মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায় রাস্তার পাশের একটি ফাঁকা জায়গায় হেলিকপ্টারটি অবতরণের চেষ্টা করছিল, কিন্তু মাটি স্পর্শ করার পরপরই সেটি নিয়ন্ত্রণ হারায় এবং প্রচণ্ড বেগে ঘুরতে থাকে। এক পর্যায়ে ভারসাম্য ধরে রাখতে না পেরে হেলিকপ্টারটি আছড়ে পড়ে। প্রচণ্ড এই ঘূর্ণনের কারণে পাইলট ও যাত্রীকে মারাত্মকভাবে ছিটকে পড়তে দেখা যায়। দুর্ঘটনার পরপরই আহত 2 জনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে তাদের আঘাত কতটা গুরুতর বা বর্তমান শারীরিক অবস্থা কেমন সে বিষয়ে কর্তৃপক্ষের তরফ থেকে বিস্তারিত কোনো তথ্য এখনও জানানো হয়নি।
কী কারণে এই দুর্ঘটনা ঘটল, যান্ত্রিক কোনো ত্রুটি নাকি পাইলটের নিয়ন্ত্রণহীনতা এর জন্য দায়ী তা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কাঠফাটা রোদে পুড়েই কাজ করছেন বাংলাদেশিরা, ওমানের তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। ওমান উপকূল যেন এখন যুদ্ধক্ষেত্র, একের পর এক বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলা। তীব্র গরমে সড়কে ফাটছে টায়ার, চালকদের সাবধান করল আমিরাতের পুলিশ। এয়ারপোর্ট থেকে ফেরার পথে ক্রিকেটারকে পুলিশের মারধর, দেশ জুড়ে সমালোচনার ঝড়। দেশে ফেরার কয়েক ঘন্টার পরই প্রবাসীর বাড়িতে হামলা, হয়েছে লুটপাট ও ভাঙচুরও। চীনে ভয়াবহ দুর্ঘটনা, অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ল হেলিকপ্টার। এই ছিল প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুইন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।